নমস্কার সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে বুধের মীন রাশিতে গোচর। আগামী 24 তারিখ থেকে এপ্রিল মাসের 8 তারিখ পর্যন্ত বুধ মীন রাশিতে গোচর করবে এবং এই গোচরের ফলে সার্বিক যে প্রভাব দেবে সেই প্রভাবের ওপর একটা সংক্ষিপ্ত আলোচনা করব। লগ্নভিত্তিক আলোচনায় একদম ডিটেল যাব, কিন্তু সেটা আমি একদম সাবজেক্ট টু সাবজেক্ট অ্যাসেন্ডেন্ট ধরে বলবো না, নর্মাল বলে দেব, এবং সেটাই আপনারা একটু মাইনিউটলি শুনলে এফেক্টিভলি সেটাকে কাজে লাগাতে পারবেন, যার পারপাসটা সলভ হবে আর কি। যাই হোক, আমি ডিটেলড আলোচনায় যাচ্ছি। আলোচনায় যাওয়ার আগে আপনাদের বলে দিই, আপনারা একটু শেয়ার করবেন প্লিজ ভিডিও, যাতে, কারণ আমি এপ্রিল মাসটা সম্পর্কে আগে থেকে বলিনি। এপ্রিল মাসে একটা সিরিজ অফ ট্রানজিশন ঘটতে চলেছে এন্টায়ার এপ্রিল মাস ধরে। তার মধ্যে দুটো টপিকের ওপরে আলোচনা আমি অলরেডি করে দিয়েছি। সেটা হচ্ছে একটা বৃহস্পতির মীন রাশিতে, একটার হচ্ছে রাহু কেতু যথাক্রমে মেষ এবং তুলা লগ্নে, তুলা রাশিতে তাদের যে গোচর সংগঠিত হতে চলেছে। যেগুলো বাকি আছে তার মধ্যে মেজর প্ল্যানেটস বলতে স্যাটার্ন আছে এপ্রিল মাসের একদম শেষের দিকে। এটা ওর পার্মানেন্ট কুম্ভ রাশিতে গমন নয়, ইমপারমানেন্ট গমন, কিছুদিন পরেও আবার ঘুরে আসবে এবং আলটিমেটলি সামনের বছর জানুয়ারি মাসের 16 তারিখ শনি পরবর্তী 2.5 বছরের জন্য তার মূল ত্রিকোণে প্রবেশ করবে। তবে এই বছর যেহেতু 1 ডিগ্রির থেকে সামান্য একটু প্রবেশ করবে, তার একটা ফল, একটা নবাংশের ফল ও দেবে। একটা নবাংশ পুরোটা নয়, তুলা রাশির নবাংশ ফলও দেবে। ইম্পর্টেন্ট গোচর আছে 6 তারিখ, মঙ্গল কুম্ভ রাশিতে প্রবেশ করবে। ইম্পর্টেন্ট গোচর আছে 31শে মার্চ, সেদিন শুক্র কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আবার 8 তারিখ বুধ মেষ রাশিতে প্রবেশ করবে এবং 14 তারিখ রবি মেষ রাশিতে প্রবেশ করবে। নতুন বছর শুরু হবে। তো এই মাসের মোটামুটি শেষের দিক থেকে, মানে যদি ধরুন যে আমি 24 তারিখ থেকেই ধরি, তাহলে একটা সিরিজ অফ ট্রানজিশন আছে এবং সেই ট্রানজিশনটা এপ্রিল মাসের প্রায় প্রত্যেকটা মানব জীবনকে কম বেশি প্রভাবিত করতে করতে যাবে। কারণ হঠাৎ করে একটা মাসের মধ্যে এতগুলো গ্রহের ট্রানজিশন আছে, সেটা জনমানসে প্রভাব ফেলতে বাধ্য। তার কারণ কোনো প্ল্যানেটের পোস্টিং কারুর ক্ষেত্রে বেটার হবে, কারুর ক্ষেত্রে বেটার হবে না। তো সেই সার্বিকভাবে তার ফলটা দেবে। যাদের রেজাল্ট্যান্টটা বেটার হবে তাদের ক্ষেত্রে একটু বেটার ফল দেবে, যাদের কম হবে তাদের কম ফল দেবে। এটা 1 নম্বর। নাম্বার 2, আমাকে মুখ্যত দুটো প্রশ্ন আমাকে করেছে, ফোন করেও করেছে। সেটা আমি জানি না, সেটা আপনাদের আমি বলেছিলাম যে বৃহস্পতি যখন যত মীন রাশির দিকে অগ্রসর হতে থাকবে, তত আমাদের কি হবে, আমাদের যে উত্তর এবং উত্তর পশ্চিম যে দিক, সেটা আপনি যেখানে বসবাস করছেন তার সাপেক্ষেও, সেটা আমি যেহেতু কলকাতায় বসে প্রফেসি করছি, সুতরাং তার সাপেক্ষে, ভারতবর্ষের সাপেক্ষে বা ভারতবর্ষের অন্যান্য প্রদেশের সাপেক্ষে, সেখানে একটু আমি বলেছি একটু আনরেস্ট সিচুয়েশন তৈরি হবে। তো সেটা তৈরি হওয়ার একটা যোগ আছে, আপনারা আপনাদের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স দিয়ে দেখতে পাবেন। আমি বিভিন্ন প্রদেশের নাম ধরেও বলেছিলাম। তো যাই হোক, এর বেশি আমি কিছু বলছি না। আর 2 নম্বর প্রশ্ন আমাকে করা হয়েছে যে এই যুদ্ধ সংক্রান্ত বিষয়। আমি আপনাদের প্রথম বলেছিলাম যে 12 তারিখ পর্যন্ত, আজকে আমি যখন অনুষ্ঠান করছি এটা হচ্ছে 20 তারিখ, তো 12 তারিখ পর্যন্ত একটা খুব হেভি আনরেস্ট থাকবে, প্রত্যেকে রিলাক্টেন্ট থাকবে। কারণ মঙ্গল এবং শুক্রের মধ্যে 1 ডিগ্রির ডিফারেন্স থাকবে, তো দুজনেই নেক টু নেক ফাইট করতে করতে যাবে। যদিও মঙ্গল সাবডিউট থাকবে এক্সল্টেড হওয়া সত্ত্বেও, কিন্তু তবুও মঙ্গলের কাজ তো সবসময় ডমিনেশনের দিকে যাওয়া। ও দুর্বল থাকা অবস্থায় ওর প্রকৃতির বাইরে যেতে পারে না, এটাই হচ্ছে ওদের আদর্শ ধর্ম পালন, যেটা আমরা করতে পারি না, কিন্তু ওরা ডেমিগডস বলে ওরা করতে পারে। ওদের ধর্মই হচ্ছে সাপারেশনের ধর্ম মঙ্গলের। আর শুক্রের ব্যাপারটা হচ্ছে, শুক্র ততটাই টেন্ডার, শুক্র সেই কাজই করে কিন্তু অনেক ন্যাগিং করে। দুটোর মধ্যে এই বেসিক ডিফারেন্স আছে। ফলে নেক টু নেক দুটো সম মনোভাবাপন্ন যদি দুটো মানুষকেই ধরে নিয়ে একসাথে যাচ্ছে, কিন্তু দুজনের কাজ করার প্রকৃতি ডিফারেন্ট, তাদের উদ্দেশ্য এক,
কিন্তু প্রকৃতি ডিফারেন্ট, তাহলে এই দুটো ডিফারেন্ট সারিতে তারা পড়ে যাবে, সেই কারণে সমস্যাটা হচ্ছে। নাম্বার 2, মঙ্গল যখন শনিকে ক্রস করবে, শনিকে আর কিছুদিনের মধ্যেই ক্রস করবে, মনে করুন আর 10 দিন ম্যাক্সিমাম, আজকে আমি করছি 20, মানে 30-31 তারিখ ক্রস করবে। যেই না মঙ্গল শনিকে ক্রস করে যাবে, আমি তারপর থেকে বলেছিলাম যে 20 তারিখের পর থেকে, অর্থাৎ আজকের ডেটেরটা, সেই ডেটের পর থেকে এর প্রকৃতি আস্তে আস্তে কমতে থাকবে এবং বহু মানুষের ইনভলভমেন্ট হতে থাকবে। আপনারা যারা অনুষ্ঠান দেখেছেন আমার আগের, আমি বলেছিলাম যে একটা 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 ওয়ার্ল্ড হিউম্যানিটি জাগ্রত হবে, সেটা লোক দেখানো হিউম্যানিটি হোক বা সেটা অনেকটা অভিনয় করা হোক, কিন্তু বহু মানুষ থাকবেন যারা চেষ্টা করবেন, তাদের মধ্যেও তো কিছু পিওর মানুষ আছে যারা চাইবেন যে এই হানাহানি এগুলো বন্ধ করা হোক, ইমিডিয়েট ইনোসেন্ট মানুষের যে লাইফস যে নষ্ট হচ্ছে সেটাকে নষ্ট করা হোক, মানে থামানো হোক। আর সেটা 6 তারিখের পর থেকে, 6 এপ্রিলের পর থেকে, যখন মার্স আলটিমেটলি কুম্ভ রাশিতে ঢুকে যাবে, তো তখন থেকে এটা সাবডিউড হয়ে যাবে। তো যখন কুম্ভ রাশিতে ঢুকে যাবে তখন বুধও অলমোস্ট রেবতী নক্ষত্রের একেবারে শেষ নবাংশে থাকবে, অর্থাৎ মীন রাশির নবাংশেই থাকবে, এবং সেও তখন মেষ রাশিতে ঢোকার মুখে থাকবে। তো সিচুয়েশন অনেকটা কম্প্যাটিবল হয়ে যাবে। একটা ব্যাটেল যখন হয়, অ্যাগ্রেশন বা একটা ইনভেশন যখন হয়, সেটা তো একটা কিরম বলবো, একটা গল্পের বই নয় যে বন্ধ করে দিলাম হয়ে গেল। সেটার জন্য শুরু হতেও একটা সময় লাগে, সেটা শেষ হতেও একটা সময় লাগে। এটাকে আমরা বলি আমরা অ্যাসিমটোটিক স্টার্ট এবং অ্যাসিমটোটিক টার্মিনেশন। অ্যাসিমটোটিক মানে দুটো লাইন একসাথে চলছে খুব কাছাকাছি, কিন্তু দুটো একসাথে মিলবে না কখনো, দুটো প্যারালাল, অলমোস্ট প্যারালাল লাইন। দেখে মনে হবে কোনো একটা দূরে গিয়ে, রেল লাইনের দিকে যদি সোজা তাকান, অনেক দূর পর্যন্ত তাকালে দেখতে পাবেন কোথাও গিয়ে মনে হচ্ছে রেল লাইনটা মিশে যাচ্ছে, কিন্তু ওইখানে হেঁটে হেঁটে চলে যান, গিয়ে দেখবেন ওখানেও মিশছে না। এটাকে বলা হয় অ্যাসিমটোটিক। সেরকম যুদ্ধ অ্যাসিমটোটিক্যালি কখনো মেটে না, বিশেষ করে দুজন মানুষের মধ্যে যদি বিপরীত দুটো মানসিকতা বা মানে তৈরি হয়, তার থেকে দ্বন্দ্ব তৈরি হয়। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে জুলাই মাস অনওয়ার্ডস সময়টা নর্মালি একটু নেগেটিভ আছে, তো তার তো একটা ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। যুদ্ধটা হয়তো সাময়িকভাবে থেমে যাবে, কিন্তু তার যে ক্ষয়ক্ষতি, বিরাট যে একটা হিউম্যান লস, মানব সম্পদের লস, সেই লসটার ভার তো সবাইকে কম বেশি বহন করতে হবে, সারা বিশ্বকেই করতে হচ্ছে। তো যারা বিভিন্ন এমন জিনিসের ব্যবসা করেন, যারা মাটির নিচ থেকে খনিজ পদার্থ তুলতে হয়, যেমন ধরুন আমাদের যত ওর আছে, আমাদের যত পেট্রোলিয়ামজাত পদার্থ আছে, যত আছে, তার সব কিছুর প্রাইস হাইক হয়ে যাবে এখন। এবং এই হাইকিংটা বুঝতে পারবেন আগামী 2-3 বছরের মধ্যে। এটা একটা আজকে যদি ধরা যাক যে কেউ 1 কেজি লোহা কেউ যদি 1 টাকায় কেনে, তো দেখা যাবে যে 2023 সালে গিয়ে বা 23 সালে গিয়ে, 23 সালের মোটামুটি মাঝামাঝিতে গিয়ে সেই ভ্যালিউটা নিয়ার অ্যাবাউট 40% বা 50% গ্রো করে যাবে। আমি একটা উদাহরণ দিয়ে বলছি, বৃহস্পতি মীন রাশিতে প্রবেশ করার পরে গোল্ডের দামও রেইজ করে যাবে, এও আপনাদের বলে রাখলাম। বিশ্ববাজারে দাম বাড়বে, কতটা দাম বাড়বে সেটা তখন নবাংশ পোস্টিং দেখে বলতে হবে, কিন্তু দাম অবশ্যই বাড়বে। যাই হোক, আমি একদম স্পেসিফিক আলোচনায় চলে যাচ্ছি, আপনাদের একটু বলে রাখলাম, যারা কনফিউশনে আছেন আশা করি বুঝতে পারছেন। 24শে মার্চ সকাল 10:40 বুধ মীন রাশিতে প্রবেশ করবে এবং থাকবে 8ই এপ্রিল বেলা 11:44 পর্যন্ত। মাত্র 15.5 দিনের গোচর, খুব হাই ভেলোসিটিতে যাবে, 2 ডিগ্রি থেকে ওপরের ভেলোসিটিতে বুধ থাকবে এখন, ফলে খুব দ্রুত সে পথটা অতিক্রম করে বেরিয়ে যাবে। তো বুধ এখানে বুধ আমাদের কি রিপ্রেজেন্ট করে, আপনাদের অনেকবার বলেছি, বুধ হচ্ছে কোঅর্ডিনেশনের প্ল্যানেট। যত রকম কোঅর্ডিনেশন সে বুধ দেয়। আমাদের নার্ভের এখানে পালস তৈরি হচ্ছে, আমাদের ইনস্ট্রাকশন তৈরি হচ্ছে, সেটা আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে আমরা ব্রেনকে চাইছি সেভাবে বুধ সেটাকে পৌঁছে দিচ্ছে। তো সেটা হচ্ছে কোঅর্ডিনেশন। আমাদের রক্ত সারা শরীরে, রক্ত লসিকা সারা শরীরে খাবার, অক্সিজেন বা অন্যান্য উৎসেচক হরমোন সেগুলো নিয়ে যাচ্ছে,
তো এই যে কোঅর্ডিনেটরের কাজ, দেখবেন রক্তকে বলা হয় যে একটা একটা তরল যোগ কলা। এই যে ফাংশনটা, এই ফাংশনটা হচ্ছে বুধের কাজ। আমরা মেইল করছি, আমরা আমরা এসএমএস করছি, একটা তথ্য চলে যাচ্ছে, বা আমি ধরুন আপনাদের সামনে কথা বলছি, তথ্য যাচ্ছে, যে কোনো রকম তথ্যের সরবরাহ সেটা বুধ করে। তার সাথে যখন ভিজুয়াল রিপ্রেজেন্টেশন হয়ে যায়, যেহেতু বুধ শুক্রের পোস্টিং সবসময় দ্বিদ্বাদশ থাকে, ভিজুয়াল রিপ্রেজেন্টেশন হয়ে যায়, এবং মিথুন রাশি থেকে 5th হাউসের লর্ড হচ্ছে শুক্র, এবং সেটি শুক্রের মূল ত্রিকোণের ঘর। তো তার ফলে শুক্র এখানে খুব পাইভোটাল রোল প্লে করে এই জায়গাতে, মানে বুধের ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আপনারা দেখবেন একটা খবরের কাগজ পড়লে যা প্রভাব হয়, আপনি যখন ভিজুয়াল রিপ্রেজেন্টেশনে কোনো একটা জিনিস দেখছেন, সেটা আমাদের মনের মধ্যে অনেক প্রভাব বেশি হয়। রেডিওতে নাটক শোনা আর সেটা চোখের সামনে দেখা, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। তো শুক্র সেখানে বুধকে অনেক বেশি ইন্টেন্সিফাই করে দেয়। তো এই হচ্ছে বুধের অ্যাকচুয়াল প্রকৃতি। বুধ আমাদের যত রকম ব্যবসা বাণিজ্য, সেল পারচেস, এগুলোর সাথে যুক্ত। বুধ ট্রেড কমার্সের সাথে যুক্ত। বুধ হচ্ছে বুধ, চন্দ্র এবং বৃহস্পতি, এই তিনটে মানিকে রিলেট করে, মানির ফ্লো। বুধ হচ্ছে অ্যাকচুয়ালি আমদানি, অর্থাৎ বৃহস্পতি অ্যামাউন্ট অফ আমদানি দেবে। খুব মন দিয়ে বুঝবেন, বৃহস্পতি দেবে অ্যামাউন্ট অফ আমদানি, অর্থাৎ কতটা আমদানি আপনার হওয়া উচিত, আপনি তার থেকে বেশি পাবেন না কম পাবেন, সেটা আপনাকে জুপিটার রিপ্রেজেন্ট করে দেবে। শুক্র দেবে সেই আমদানিকৃত অর্থের ভোগ, সেটা আপনি পৈতৃক সূত্রে পান বা আপনি নিজে আর্ন করুন, যেভাবে আর্ন করুন। অনেকবার বলেছি শুক্রের আর্নিং আর সাধারণ জিনিসের আর্নিংয়ের মধ্যে ডিফারেন্স। আর নাম্বার 3 হচ্ছে চন্দ্র, সেটা কি করে, সেই টাকারও ফ্লো করে। কিন্তু চন্দ্রের ফ্লো আর শুক্রের ফ্লো এর মধ্যে ডিফারেন্স আছে। চন্দ্র কিন্তু ফ্লো করলেও কিছু অ্যাসেট নির্মাণ করে, হতে পারে সেই অ্যাসেট হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু শুক্রের অ্যাসেট নর্মালি ক্ষণস্থায়ী। আপনি একটা গাড়ি কিনলেন, তার ডেপ্রিসিয়েশন যে ভ্যালুতে হচ্ছে, 5 বছর বাদে যে দামে গাড়িটা কিনেছেন তার হয়তো 40%-এ নেমে এসছে ডেপ্রিসিয়েশন। একটা কম্পিউটার কিনলেন, তার ডেপ্রিসিয়েশন, যে কোনো ইলেকট্রনিক গুডস, সেটা চন্দ্র কিন্তু সেটার উল্টো করে। চন্দ্র থেকে 10th হাউস হচ্ছে মঙ্গলের মূল ত্রিকোণের ঘর। তো চন্দ্র যেটা করে, মানে মেষের যে হৃদয়, কালপুরুষের যে হৃদয়, সেটা চন্দ্র। তো সেটা যেটা করে, সেটা কিন্তু আপনাকে ইমুভেবল প্রপার্টি দেয়, এবং সেটা নর্মালি হয় ভ্যালুয়েশন বাড়ে অথবা ভ্যালুয়েশনটা কনস্ট্যান্ট থাকে, দুটোর মধ্যে একটা হয়। কমে খুব রেয়ার। মঙ্গল যদি অত্যন্ত ম্যালপোস্টেড এবং চন্দ্র যদি অত্যন্ত ম্যালপোস্টেড না হয়, তাহলে কিন্তু, বা শনি খুব দুর্বল না হলে হয় না। এটা হচ্ছে প্রথম কাজ। বুধ আমাদের কোঅর্ডিনেশনের সাথে যুক্ত, আগেই বলেছি, আমাদের ইএনটি, আমাদের আমরা কান দিয়ে শুনছি, মুখ দিয়ে বলছি, গলা দিয়ে শব্দ উৎপাদন হচ্ছে, হ্যাঁ, চোখ দিয়ে দেখছি, এই সমস্ত কিছু তথ্য আরোহণ করছি। তথ্য সমস্ত আরোহণের সাথে বুধ যুক্ত। বুধ আমাদের বাল্যকালের সাথে যুক্ত। আমাদের 1 বছর বয়স যখন আর্লি চাইল্ডহুড হয়, সেখান থেকে মোটামুটি অ্যাডলোসেন্ট গ্রোথ পর্যন্ত বুধ রিপ্রেজেন্ট করে। আবার সেই বুধ আবার থাকে জীবনের শেষ প্রান্তে, মোটামুটি 66-67 অনওয়ার্ডস, সেখান থেকে প্রায় 80 পর্যন্ত, যেটাকে আমরা নর্মালি বলি আমাদের সেকেন্ড পার্ট অফ আওয়ার চাইল্ডহুড, যখন আমরা আমাদের নর্মাল কোর্সে নাতি নাতনি বা এদের সাথে জীবন অতিবাহিত করি। তো এই ফেজটা এবং প্রথম ফেজটা বুধের, বাকি অন্যান্য ফেজগুলো বিভিন্নভাবে ডিস্ট্রিবিউটেড আছে, তবে শেষ ফেজটার সাথে কিন্তু বুধের সাথে শনিও ফাংশন করে, এটাও মাথায় রাখবেন। তো বুধ আমাদের বুদ্ধির কারক। বুদ্ধি মানে দেশলাইয়ের সামনে যে অংশটা থাকে, যেটা অ্যাকচুয়ালি স্পার্কিংটা তৈরি করে, এবং কাঠিটা একটা দাহ্য পদার্থ, সেটা জ্বলে থাকে, ফলে দেশলাইটা অনেকক্ষণ ধরে জ্বলে থাকে। তো যে জ্বলে থাকা অংশটা, সেটা হচ্ছে স্যাটার্ন, আপনার গ্রে ম্যাটার। আর বুধ হচ্ছে আপনার প্রেজেন্স অফ মাইন্ড, মাথায় রাখবেন। বহু মানুষ মনে করে বুধ হচ্ছে পুরোটাই, না, বুধ হচ্ছে বুদ্ধির প্রথম জ্বলনটা, যেটা দিয়ে স্পার্ক হবে, যেটা দিয়ে আপনার মাথায় একটা ইনটিউশন আসবে, কিন্তু সেটাকে লং টার্মে টেনে নিয়ে যাওয়ার জন্য আপনাকে স্যাটার্ন থাকতে হবে।
এবং বৃহস্পতিরও গুরুত্ব থাকতে হবে, নাহলে আপনি তথ্য পাবেন না। আপনার জন্মসূত্রে যদি ঈশ্বর জ্ঞান না দিয়ে দেয় তাহলে আপনি তথ্য পাবেন না। তো তিনটের একসাথে কম্বিনেশনে আমাদের ইন্টেলিজেন্স যেটাকে আমরা বলি, এবং সেই জন্য দেখবেন বুধ এবং বৃহস্পতি সবসময় সমসপ্তম বা চতুর্থ দশমে অবস্থান করে, একে অপরের রেসিপ্রোসিটি থাকে অ্যাকচুয়ালি বুধ কি করে দেখুন, উপস্থিত বুদ্ধি, স্বল্প মেধা, চালাকি, হ্যাঁ, কানিং ব্যাপারটা, হ্যাঁ, ট্রেডিং, ব্যবসা বাণিজ্য, কোঅর্ডিনেশন, সেন্স অফ ম্যাচিউরিটি। একটা বাচ্চা 1 বছরে যেরকম থাকে 8 বছরে সেরকম থাকে না। তো যে সেন্স অফ ম্যাচুরিটি সেটা যে গ্রো করে সেটা বুধ করে। দ্রুত লার্নিং এবিলিটি, বাচ্চাদের মধ্যে দেখবেন দ্রুত পিক করার ক্ষমতা থাকে কোনো জিনিস, নর্মালি একটা অ্যাভারেজ মেরিটের বাচ্চা। তো সেই জায়গাটায় কিন্তু পজিটিভ এফেক্ট দেয়। বুধ আমাদের আরেকটা জিনিস করে, আমাদের লজিক্যাল কন্ট্রাডিকশন তৈরি করতে সাহায্য করে। বুধ আমাদের খুব ভালো পজিটিভ আর্গুমেন্টেটিভ নেচার তৈরি করে, ঝগড়া নয়, তর্ক যেটাকে, দ্বন্দ্ব এবং লজিকের ওপর বেস করে দ্বন্দ্ব, সেটা বুধ তৈরি করে। সেই জন্য রবি রাজার প্রোক্লামেটর হচ্ছে বুধ অ্যাকচুয়ালি। আচ্ছা, যে কোনো ফ্যাক্ট বা ম্যাটারের ক্ষেত্রে সূক্ষ্ম মানে কোনো নিরীক্ষণ, কোনো জিনিসকে পরীক্ষা নিরীক্ষা করা, সেটা বুধের কাছ থেকে হয়। কোনো নতুন চিন্তা, ধারণা, বিচার, সূক্ষ্ম বুদ্ধি, হ্যাঁ, এগুলো বুধ খুব ভালো ফাংশন করে। এবার বুধ যখন মীন রাশিতে যায় তখন কি হয়, আমরা বলি নীচ হচ্ছে এখানে, এবং তার সাথে বুধ এখানে কম্বাস্ট হয়ে যাচ্ছে। কম্বাস্ট এবং নিচ একসাথে হচ্ছে। নিচ হলে কি হয়, বহুবার বলেছিলাম আপনাদের, কখনো ভাববেন না নিচ হয়ে গেছে মানে কোনো প্ল্যানেট দুর্বল হয়ে গেছে। সে তার যে কারকতা, সেই কারকতার বাইরে ফল দেয়, ডাইভারশন হয়ে যায়। আমরা যখন মনে করুন অফিসে যাচ্ছি বা আমাদের কাজের জায়গায় যাচ্ছি, কোনো না কোনো জায়গায় তো আমরা কাজ করি, রোজগার করি। তো সেখানে গিয়ে কি আমি আমার বাড়িতে যেভাবে থাকি, আমার ন্যাচারাল যে আমার ব্যবহার, সেটা কি প্রকাশ পাবে? সেখানে পাবে না। সেখানে আমার একটা মেকি ব্যবহার প্রকাশ পাবে। তো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা নিচ বলি। তার অনেক দুর্ব্যবহার করা মানুষ, যার ভিতরটা অত্যন্ত ভালো নয়, ঈশ্বর নির্মাণ করেননি তার কর্মফলের জন্য, কিন্তু সেই মানুষও খুব সুন্দর ব্যবহার করে, সে যদি এটা কর্ম জায়গায় থাকে। আবার উল্টো মানুষও আছে, তো সব রকম আছে। তো সেই সূত্রে বলছি, বুধ যখন মীন রাশিতে প্রবেশ করে, মীনের ঘরের প্রকৃতি হচ্ছে, মীন হচ্ছে গভীর জল এবং জ্ঞানের কারক। বুধও জ্ঞান আরোহণে খুব সক্ষম, কিন্তু বুধের কন্টেনারটা ছোট অ্যাকচুয়ালি। বুধ যে জ্ঞান আরোহণ করবে, একটা বাচ্চার কন্টেনার দেখুন, একটা বাচ্চাকে কত পড়ানো হয়। এখন তো গাদাগুচ্ছের পড়ানো হচ্ছে এবং তাই নিয়ে সারা পৃথিবীব্যাপী বিতর্ক হচ্ছে একটা বাচ্চাকে কত পড়ানো উচিত। শাস্ত্র বলে 5 বছরের আগে বাচ্চাকে পড়ানো উচিত না। এখন তো আমি প্লে স্কুল বা এই সমস্ত স্কুলের সংখ্যা প্রচুর দেখি, তার মানে নিশ্চয়ই সেখানে কেউ যায়, নাহলে তো স্কুলগুলো এমনি ওপেন করতো না। তো শাস্ত্র আমাদের বলছে 5 বছরের আগে কোনো পড়াশোনা করানো উচিত নয়। 5 বছর পরে তার গুরুগৃহে একসাথে মেটেরিয়াল এবং স্পিরিচুয়াল এডুকেশন শুরু হবে। তো সেই সব নিয়ম নীতি এখন কেউ ধারেন না। সবাই বলেন এখনকার বাচ্চারা অনেক ম্যাচিওর, অমুক তমুক। আগেকার বাচ্চারা কি খুব ইম্যাচিওর ছিল? এরকম কিছু ব্যাপার নেই। পরিবেশ পরিস্থিতির ওপরে এটাকে নেচার নার্চার গ্রোন আপ বলে, সেই জন্য হচ্ছে। তো বুধে এই ঘরে প্রচুর নলেজ নিতে পারবে, এবং সেই নলেজটা আপনার ক্ষেত্রে কাজে লাগবে এবং আপনার ক্ষেত্রে অনেক বেশি এফেক্টিভ হবে। এবং কিন্তু বুধ তার যে বেসিক প্রকৃতি, বুধ কিন্তু ভীষণ লজিক্যাল। বুধ রবির কাজে থাকে। বুধ চাইল্ডিশ টাইনি প্ল্যানেট হতে পারে, কিন্তু বুধ লজিক্যাল। বুধ লজিকের বাইরে কখনো যাবে না। বুধ এখানে প্রবেশ করে মীন রাশিতে, বুধের লজিক কিছুটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায় মানে অ্যাকচুয়ালি আপনি যদি কন্যা রাশি থেকে ধরেন, তো কন্যা রাশি থেকে 4th এবং 7th হাউসের লর্ড হচ্ছে বুধ। তো সে অ্যাকচুয়ালি তার 7th হাউসে গিয়ে ডেবিলিটেটেড হচ্ছে। তো ডেবিলিটেটেড হওয়া মানে 7th হাউস আমাদের কি রিপ্রেজেন্ট করে? আমার আইডেন্টিটি ব্যতি রেখে সমস্ত কিছুকে রিপ্রেজেন্ট করে। নট অনলি ব্যবসা বাণিজ্য, কাজের জায়গায় আমার স্পাউস, এভরিথিং নয়, মানে এগুলোই শুধু না মাত্র নয়, সমস্ত কিছু আপনি ব্যতি রেখে যা আছেন সমস্ত কিছু 7th হাউস তার ভার বহন করে সবসময়। তো 7ম ঘরে এসে বুধ তার নিজের মূল ত্রিকোণ এবং তুঙ্গ ঘর থেকে সে
ডেবিলিটেটেড হবে এবং মিথুন রাশি থেকে 10th হাউসে ডেবিলিটেটেড হবে। হয়ে সে কী করবে, অনেক বেশি ইমোশনাল হয়ে যাবে, সেন্সিটিভ হয়ে যাবে। যে চিন্তাটা সে লজিক্যালি করতো সেই চিন্তাটা সে অনেক বেশি ভাবের মাধ্যমে করবে, অর্থাৎ ভাবের বৃদ্ধি ঘটবে। লজিক এখানে অনেকটা কমে যাবে। মনে রাখবেন, শুক্র কিন্তু আমাদের ডিজায়ারকে রিপ্রেজেন্ট করে। ডিজায়ার মানে কি? ডিজায়ার মানে কোনো কিছু লাভ করা। শুক্র একদম বেসিক ম্যাটেরিয়াল প্ল্যানেট। আপনার একটা ঘড়ি পছন্দ হলো, আপনি কিনলেন, কিনতে গেলে পয়সা কোথায় পাবেন? তো পয়সা যোগায় কে? পয়সা যোগায় বুধ, বৃহস্পতি, চন্দ্র। তো ডিপোজিটারের কাজটা করে হচ্ছে বুধ, বৃহস্পতি। তো বুধ যখন এক্সল্টেড হয়ে যায়, ডেবিলিটেটেড হয়ে যায়, নিচ হয়ে যায়, তখন বুধ প্রচুর মানি ফ্লো করিয়ে দেয় এবং মানি নষ্ট করিয়ে দেয়। নষ্ট করানো বলবো না, যদি সেটাকে নলেজের জন্য ব্যয় করতে পারেন, টু আর্ন নলেজ, তাহলে সেটা বেটার ফল দেবে। কিন্তু নলেজ ব্যতিরেকে অন্য কোনো জায়গায় যদি আপনি সেটাকে খরচা করেন, আপনি সিংহভাগ পোর্শনই ভাববেন সেটার খুব রিটার্নেবল জায়গায় নয়। লং টার্মে যদি কোনো ইনভেস্টমেন্ট করেন, বেটার টাইম ফল দেবে না। 15 দিনের গোচর, খুব ছোট্ট গোচর, কিন্তু এই সময় কোনো কাজ করলে তার ফলটা কিন্তু নেগেটিভ হবে। কারণ বুধের দ্বাদশে শুক্র এবং শনি আছে। তো শুক্র এবং শনি অ্যাকচুয়ালি বুধকে প্রতিস্থাপিত করছে, মানে বুধকে বলছে ব্যয় সংকোচন করো। স্পেশালি মানে শনিকে আমি কেন বলছি, শনি অ্যাকচুয়ালি আছে বুধের থেকে এক ঘর পেছনে, কিন্তু একদম লাইনের কাছাকাছি আছে, তো সেই জন্য দ্বাদশ ঘরের ফল কিছুটা দিয়ে দেবে। এবং শুক্র তো অলমোস্ট মাসের প্রায় শেষের দিকেই চলে যাচ্ছে। বুধ যখন প্রায় 15-16 ডিগ্রি মতন যাবে, তখন শুক্র তার দ্বাদশে প্রবেশ করবে। তার ফলে তার এক্সপেন্ডিচারটাকে কিন্তু প্রচুর পরিমাণে বাড়িয়ে দেবে যতক্ষণ শনি থেকে, কারণ সে বিচ্যুত হয়ে যাবে, শনি আর তার ফল দিতে পারবে না। ন্যাচারাল কম্বিনেশনে এসে যাবে। শুক্র কুম্ভ রাশিতে ভীষণ অ্যাক্টিভ থাকে। শুক্র হচ্ছে ন্যাচারাল 7th হাউসের লর্ড। তো সে ন্যাচারাল 7th হাউসের লর্ড, সে 11th হাউসে থাকবে কালপুরুষের। তো শুক্র উইল বিকাম ভেরি অ্যাক্টিভ। তো প্রচুর খরচা করতে চাইবে, খরচা করার জন্য আপনার, কিন্তু বুধ সেই জায়গায় আপনার যোগানের জায়গাটা একটু কমজোরি হয়ে যাবে। এবং বৃহস্পতিও তখন প্রায় ধরুন 27 ডিগ্রি ক্রস করে যাবে। তো বৃহস্পতি আস্তে আস্তে এই ঘরে বৃদ্ধ হতে থাকবে। অ্যাকচুয়ালি এই ঘরের তারার আবার প্রবেশ হবে 11 বছর পরে। সুতরাং বৃহস্পতি আবার ফল শুরু করবে মীন রাশিতে প্রবেশ করার পর থেকে। মোটামুটি 29 ডিগ্রির পর থেকে হয়, 27 ডিগ্রির পর থেকে সেটা স্টার্ট হয়। তো সব দিক থেকে আপনারা কিন্তু খরচের প্রতি হ্রাস টানবেন, এটাই আপনার বলার। আপনাদের বুদ্ধির মধ্যে ম্যাচুরিটি আনবেন কোনো কাজ, বিশেষ করে টাকা পয়সা রিলেটেড ডিলিংসের ক্ষেত্রে, ফিন্যান্স, রেভিনিউ। এই সময় যেহেতু ইনভেস্টমেন্টের মাস, এখন ইনকাম ট্যাক্সের জন্য মানুষ, আমরা যারা লং টার্মে ইনভেস্ট করি, তাদের জন্য ইনভেস্ট করলে লং টার্মে করবেন, কিন্তু খুব বুঝে ভালো উপদেষ্টার কাছ থেকে বুদ্ধি নিয়ে তারপরে করবেন। দুমদাম করে করবেন না, তাহলে মুশকিল হবে। এবং সব থেকে যেটা বড় ব্যাপার, সেটা হচ্ছে যখন কোনো গ্রহ কম্বাস্ট থাকে, আমি আগেও বলেছি, তখন কি হয়, রবি মধ্যেখানে চলে আসে। রবির এই হেভি পাওয়ারের জন্য তাকে দেখা যায় না। সকালবেলা রাস্তায় যদি কোনো লাইট জ্বালানো থাকে, একান্ত যদি আপনার চোখ না পড়ে যায়, তো আপনি বুঝতেই পারবেন না লাইট জ্বলছে কি না জ্বলছে। তো সেইরকম হয় কম্বাস্ট যখন হয়ে যায়। তো একাধারে তো নিচ থাকবে, আবার কম্বাস্ট থাকবে। তো কম্বাস্ট থাকার ফলে কি হবে, প্ল্যানেটের যে নিচের প্রভাবটা, তার যে ডেবিলিটেটেড থাকলে তার মধ্যে যে কারকতার বিহীন অন্য কারকতার জন্ম নেয়, সেটাকে একটু রিডিউস করে দেবে। বৃহস্পতির ক্ষেত্রে যেটা যেরকম বাড়িয়ে দিয়েছিল রবি থাকাকালীন, এক্ষেত্রে সেটা একটু কমিয়ে দেবে। এটা একটা পজিটিভ জায়গা। কিন্তু তবুও বলছি, টাকা পয়সার ডিলিংয়ের ক্ষেত্রে খুব বুঝে করবেন। আরেকটা জিনিস ভাবুন, মীন রাশিতে যাচ্ছে, তো রবি সেখানে অলরেডি বসে রয়েছে, এবং রবি থাকতে থাকতেই বুধ ক্রস করে বেরিয়ে যাবে। কারণ বুধ মেষ রাশিতে শেষের দিক থেকে গিয়ে স্লো হতে থাকবে, এবং বৃষ রাশিতে প্রবেশ করেও বকরি হবে। তো এই ঘরটাও খুব হাই ভেলোসিটিতে যাচ্ছে, সেই জন্য তো রবিকে ওকে ক্রস করতে হবে। তো রবিকে ক্রস করার সময়ও কম্বাস থাকবে, দুদিকে মোটামুটি 10 ডিগ্রি এদিক ওদিক পর্যন্ত, 11 ডিগ্রির মতো। তো এই ক্ষেত্রে একটা জিনিস আপনাদের খুব বোঝার চেষ্টা করুন, মিনকে যদি আমি ধরে নিই, রবি সেখানে আছে, যে রবি লগ্ন সেটা, তো
মিনের থেকে রবি কত নম্বর ঘরে আছে, সেটা হচ্ছে 6th হাউস। তো 6th হাউসের লর্ডের সাথে, মানে মিন থেকে 6th হাউসের লর্ড রবি, তার সাথে বুধ রয়েছে। তো বুধ এখানে প্রারব্ধ কর্মের একটা জায়গা তৈরি করবে, অর্থাৎ আপনি যে কর্ম করে এসছেন এ যাবৎকাল পর্যন্ত, এ যাবৎকাল মানে বুধের 1 বছরের যে কারকতা আছে, অর্থাৎ বুধের আগের বছর এইখানেই বকরি ছিল মোটামুটি, ধরুন এই মানে আমি সোলার ইয়ার যদি ধরে বলি, তো সোলার ইয়ারের লাস্ট যে বকরি অংশটা ছিল সেটা ওই কুম্ভ রাশির কাছাকাছি অংশে গিয়ে বকরি ছিল। তো তারপর থেকে যে 1 বছর গেল, মানে এন্টার 22 সালটা, এন্টার 21 সালটা, যে কর্ম করেছেন সেই কর্ম অনুসারে আপনার এক্সপেন্ডিচার করাবে, সেই কর্ম অনুসারে আপনাকে ভাবের মধ্যে নিয়ে যাবে এবং আপনি ইমোশনালি অনেক কাজ করে ফেলবেন রাদার দেন আপনার সেন্সিবল ম্যাচিউরিটি, সেটার আপনার একটা অভাব ঘটবে। আরও একটা জিনিস আপনাদের বলে দিই, যাদের ক্ষেত্রে ব্লাড সুগারের সমস্যা রয়েছে, যাদের পায়ের দিকে ফুলে যায়, রস জমে, বিভিন্ন রকম কারণে সেটা হতে পারে, কিডনির সমস্যা হোক বা অ্যাসাইটিস হোক, পেটে জল জমে, তারা কিন্তু খুব সাবধানে থাকবেন। চোখে যাদের প্রবলেম আছে, চোখে জল চলে আসে বা বিভিন্ন রকম, তাদের ক্ষেত্রে সমস্যা করবে। কিন্তু যাদের ঠান্ডা লাগার ধাত আছে তারা কিন্তু খুব সাবধানে থাকবেন। এবং বুধ যখন এই মীন রাশির কাছাকাছি অবস্থান করবে, মানে 24 তারিখ ঢুকে যাবে, তো আপনারা মোটামুটি 22 অনওয়ার্ডস, আজকে 20 তারিখ, 22 অনওয়ার্ডস তার পরবর্তী কয়েকদিনের মধ্যে একটু বৃষ্টি বা বৃষ্টিভাবাপন্ন এনভায়রনমেন্ট দেখতে পারবেন। একটু, খুব হবে না, কারণ গতি অনেক বেশি আছে এবং শুক্র নেই সাথে, ফলে খুব বেশি দিতে পারবে না। হয়তো লোকালাইজড একটু ঝড় বৃষ্টি দিল, যেটা হয় এখন কালবৈশাখী, অ্যাকচুয়ালি সেটা আরেকটু পর থেকে স্টার্ট হবে। তো অ্যাজ এ হোল এই গোচর কিন্তু একটা মিশ্র গোচর আছে, সেটাকে একটু বুদ্ধির সাথে অ্যাডজাস্ট করবেন। মোটমাট নিজের সেন্সিবিলিটিটাকে মাথায় রাখবেন, ইনসাবঅর্ডিনেশনে যাবেন না। কালপুরুষের দ্বাদশ ঘরে আছে, রবি থেকে 8th হাউসে রয়েছে, রবিকে সাথে নিয়ে রয়েছে, তার ফলে আপনার যে বস আছে সে আপনার উপরে কিন্তু কোনো কারণে কুপিত হতে পারে, অহেতুক কারণে, সে নিজেও জানে না, হয়তো তার বসও তার উপরে কুপিত হয়ে রয়েছে কোনো কারণে। তো সেটাকে ইগনোর করবেন, তাকে অসম্মান করবেন না, তিনি যেটা বলছেন সেটা করে দিন। মনে রাখবেন, জীবনের যে মুহূর্ত, যতটুকু কথা বলছি, এইটুকু মুহূর্ত, মেটেরিয়াল মুহূর্তটা আমার জীবন থেকে কাট হয়ে গেল, কিন্তু আপনি যদি এটাকে দুঃখে, অত্যন্ত ক্লান্তিকর, অত্যন্ত একটা ঘ্যানে ক্যারেক্টার নিয়ে বাঁচতে চান, আর সবসময় সন্দেহবাতিক মানসিকতা, ঠিক বলছে তো, এটা করবো তো, ওটা করবো তো, সবসময় আমাকে বহু লোক প্রশ্ন করে বলে বিভিন্ন রকম, সে অ্যালিবাই শুনলে মাথা খারাপ হয়ে যাবে। মানুষ যে কত রকমের অ্যালিবাই দিতে পারে, আমার মনে হয় একজন অ্যাস্ট্রোলজারের থেকে বোধহয় বেশি কেউ জানেন না। আমি অন্তত ঈশ্বরের আশীর্বাদের সুযোগ পেয়েছি সেগুলো জানা। তো সেই সূত্রে আপনাকে বলছি যে এইটা একটু ত্যাগ করবেন, তবে টাকা পয়সা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুব বুঝে নেবেন, জ্ঞানী লোকের পরামর্শ নিয়ে তারপরে করবেন। এবং যে ডিজিজগুলো বললাম সেগুলো থেকে সাবধান থাকবেন। 3 নম্বর, 6 নম্বর, 9 নম্বর, 12 নম্বর, যাদের অ্যাসেন্ডেন্ট আছে 3, 6, 9, 12, সেই অ্যাসেন্ডেন্টের যারা মানুষ আছেন বা যাদের মুন সাইনও আছেন, তারাও কিন্তু সাবধানে থাকবেন। শারীরিক জায়গা বলেছি যেগুলো, তার সাথে কথাবার্তার ক্ষেত্রে, স্পাউসের সাথে রিলেশন, লোয়ার অ্যাবডোমিনাল পোর্শনে, গল ব্লাডার জাতীয় সমস্যায়, কিডনির জাতীয় সমস্যায়, লাংসের সমস্যায়, এগুলো থেকে কিন্তু সাবধান থাকবেন এবং ভেহিকেলের দিকে সাবধান থাকবেন। এই সময় চেষ্টা করবেন একমাত্র কোনো ইমুভেবল প্রপার্টি ছাড়া, কোনো ফ্ল্যাট হতে পারে, বাড়ি, কোনো জমি, কোনো দোকান, এগুলো ব্যতি রেখে কোনো মুভেবল প্রপার্টি খুব একটা ক্রয় বিক্রয় না করাই ভালো। সেটা আপনার ক্ষেত্রে কিন্তু খুব একটা ডিভিডেন্ড দেবে না, যদিও 2-5% আছেন যাদের ছকের মধ্যে সেই গুণ থাকবে, কিন্তু আমি যেহেতু অ্যাবস্ট্রাক্ট বলছি, আমাকে মেজরিটি নিয়েই বলতে হবে। তো সেক্ষেত্রে মাথায় রাখবেন। এবং রাহুও ট্রানজিট করছে এখন, মানে অলমোস্ট রাহু এখন 1 ডিগ্রির কাছাকাছি চলে এসছে। তো অ্যাজ এ হোল এপ্রিল মাস নিয়ে আমি একটা নর্মাল ভিডিও করে দেবো। এপ্রিল মাসটা একটু কেওটিক টাইম আছে, কারণ অনেকগুলো প্ল্যানেটের একসাথে মুভমেন্ট হবে, তবে তার ফলে কিছু মানুষের ক্ষেত্রে পজিটিভ, কিছু মানুষের ক্ষেত্রে নেগেটিভ, একটা মিশ্র ফল তো অবশ্যই দেবে, এবং কিছু পজিটিভও দেবে, কিছু কনস্ট্রেন্টসও দেবে। রবি অ্যাটলিস্ট যতক্ষণ পর্যন্ত মেষ রাশিতে কনভার্সন না হচ্ছে,
ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সাবধানে থাকবেন, 14 তারিখ পর্যন্ত অ্যাজ এ হোল সব কিছুর মধ্যে সাবধানতা রাখবেন। তারপরে স্পিরিচুয়াল গ্রোথ আসবে এবং বেটার ফল দেবে। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।